নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিকটা আলোচনা করব, অর্থাৎ এখানে আমরা লাইট রিয়াকশন এবং যে ডার্ক রিয়াকশন এই দুটোকে জাস্ট ওভারভিউ একটা করব, তারপরে প্রত্যেকটা স্টেজ ধরে ধরে আমরা ডিটেলে আলোচনা করব। তো দেখো, প্রথমে আসছে ফটোসিনথেসিস, তাই না? ফটোসিনথেসিসকে আমরা যদি ভাঙি তাহলে আমরা দুটো কথা পাই। একটা হচ্ছে ফটো, যার মানে হচ্ছে আলোক, আর সিনথেসিস কথাটার মানে হচ্ছে সংশ্লেষ, কিছু তৈরি করা। এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে গ্লুকোজ, তাই না, যেটা আমাদের খাদ্য। দেখো, তার মানে একদম শর্ট উপায়ে যদি আমরা সালোক সংশ্লেষকে ব্যাখ্যা করি বা ডিফাইন করি তাহলে কি বলবো? তাহলে হচ্ছে আলোর মাধ্যমে বা আলোর হেল্পে যখন উদ্ভিদ তার খাবার তৈরি করে সেই প্রসেসটাকে আমরা বলি এখানে সালোক সংশ্লেষ। এখানে খাদ্যটা কি? এখানে খাদ্যটা হচ্ছে গ্লুকোজ। এখানে খাদ্যটা হচ্ছে গ্লুকোজ C6H12O6, তাই না? দেখো, যদি আমরা বেসিক গ্লুকোজকে আমরা দেখি তাহলে এখানে আমরা কার্বন পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি এবং অক্সিজেন। এটা তোমরা জানো, এটা তোমরা পড়েছো ছোট ক্লাসে। আর তোমরা কি পড়েছো? আর তোমরা পড়েছো যে সালোক সংশ্লেষ কোথায় ঘটে, তাই না? সালোক সংশ্লেষ কোথায় ঘটে? সালোক সংশ্লেষ তোমরা ছোট ক্লাসে পড়েছো যে ক্লোরোপ্লাস্ট বলে, ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড বলে একটা কনসেপ্ট আছে, একটা সেল অর্গানেল আছে। সেই সেল অর্গানেলের মধ্যে সালোক সংশ্লেষটা ঘটে। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্টের সবুজ রঙের যে প্লাস্টিড তাকেই আমরা ক্লোরোপ্লাস্ট বলি। দেখো, ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা একটু মনে করার চেষ্টা করো। ক্লোরোপ্লাস্ট কিরকম দেখতে ছিল? ক্লোরোপ্লাস্ট নিচে হচ্ছে একটা দ্বিপর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেল। সেই সেল অর্গানেলের মধ্যে আমরা এরকম কতগুলো কয়েন পরপর সাজিয়ে রাখলে যেরকম একটা স্তম্ভাকার স্ট্রাকচার হয়, সেই স্তম্ভাকার একটা স্ট্রাকচার পাই যেগুলোকে আমরা বলি গ্রানা। এবং ওই যে এক একটা কয়েন, আমি অনেক কটা কয়েন একসাথে সাজিয়ে তারপর তাকে স্তম্ভ পাচ্ছি, ওই স্তম্ভটাকে যদি আমরা গ্রানা বলি তাহলে প্রত্যেকটা কয়েনকে আমরা কি বলি? থাইলাকয়েড। এই থাইলাকয়েড গুলো মানে গ্রানাগুলো একে অপরের সাথে একটা মানে ল্যামেলির সাথে যুক্ত থাকে, যাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। আর এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ম্যাট্রিক্সটা থাকে, যে মিডিয়ামটা থাকে, তাকে আমরা বলি স্ট্রোমা, তাই না? তাহলে মেইনলি এখানে আমরা গ্রানাম আর স্ট্রোমা বলে দুটো স্ট্রাকচার পাই। আমরা আমরা ওই কোষীয় অঙ্গাণুটা পড়ার সময় এটাও পড়েছিলাম যে সালোক সংশ্লেষের যে আলোক দশা, সেই আলোক দশাটা ঘটবে গ্রানামে। বেসিক্যালি গ্রানামে নয়, গ্রানামের ওই যে থাইলাকয়েড, তাই না, ওই থাইলাকয়েডের মধ্যে আলোক দশাটা ঘটবে সালোক সংশ্লেষে। আর স্ট্রোমার মধ্যে ঘটবে ডার্ক ফেজ বা যেটাকে আমরা বলি ডার্ক রিয়াকশন, অন্ধকার দশা। তাহলে এই দুটো জিনিস তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো, তাই না? আমরা এর পরেও এইটা দেখেছিলাম যে থাইলাকয়েডের মেমব্রেনটাকে যদি কেটে এরকম করে তোলা হয় তাহলে প্রত্যেকটা ওই যে অন্তঃপর্দার গায়ে থাইলাকয়েডের আমরা অনেক পিগমেন্ট দেখতে পেয়েছিলাম, যাদেরকে বলা হয়েছিল ক্লোরোফিল। এই ক্লোরোফিল কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো যখন আমরা পড়বো। দেখো, তাহলে এটা হচ্ছে তোমরা পড়ে এসেছো এই জিনিসগুলো, তাই না? তাই এগুলো আমি একটু রিমাইন্ড করে দিলাম যাতে তোমাদের বুঝতে এগুলো সুবিধা হয়। তারপর আমরা কি দেখবো? দেখো, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে ফুড, যেটা গ্লুকোজ, এই ফুডটাকে প্রডিউস করা। এছাড়াও আর একটা যেটা উদ্দেশ্য বা সব থেকে বড় সিগনিফিকেন্স যেটা সালোক সংশ্লেষ, সেটা হচ্ছে আমাদের রেসপিরেশনের জন্য যে অক্সিজেন, সেই অক্সিজেনটাও কিন্তু প্রডিউস হয় এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। যদি তোমরা আর্লি মানে আর্থের কথা ভাবো, যদি আর্লি পৃথিবীর কথা ভাবো, তাহলে কি দেখেছো যে পৃথিবীর অ্যাটমসফিয়ারে কিন্তু অক্সিজেনের সেইভাবে পরিমাণ ছিল না, তাই না? আস্তে আস্তে ধীরে ধীরে সেই অক্সিজেনের পরিমাণটা বেড়েছে। কেন বেড়েছে? বিকজ অফ ফটোসিনথেসিস। যত সবুজ উদ্ভিদের পরিমাণ বেড়েছে, তারা আস্তে আস্তে ফটোসিনথেসিস ঘটিয়েছে এবং পরিবেশে আস্তে আস্তে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণটা বাড়িয়েছে, তাই না? তার জন্য আমরা যদি দেখি অক্সিজেনের পরিমাণটা আমাদের আর্লি অ্যাটমসফিয়ারে কিভাবে বেড়েছে, ফটোসিনথেসিসের মাধ্যমে বেড়েছে, সেটা হচ্ছে সবুজ উদ্ভিদের মাধ্যমে, তাই না? তাই আজকে আমরা এই সালোক সংশ্লেষটাকে একটুখানি ওভারভিউ হিসেবে পড়বো, তারপর প্রত্যেকটা স্টেজ ধরে ধরে আমরা পড়বো। তাহলে চলে আসি ফটোসিনথেসিসে।
ফটোসিনথেসিসের টোটাল প্রসেসটাকে আমরা দুটো রিঅ্যাকশনে ভাগ করতে পারি, একটাকে বলা হয় লাইট রিঅ্যাকশন, একটাকে বলা হয় লাইট রিঅ্যাকশন, আর একটাকে বলা হয় ডার্ক রিঅ্যাকশন। একটাকে বলা হয় ডার্ক রিঅ্যাকশন, একটাকে বলা হয় লাইট রিঅ্যাকশন। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? তোমরা ভাবতে পারো যে এটা হয়তো লাইটের উপস্থিতিতে ঘটবে আর এটা হয়তো অন্ধকারে ঘটবে, তা কিন্তু নয়। অবশ্যই এটা লাইটের উপস্থিতিতেই ঘটবে। যতক্ষণ না পর্যন্ত সূর্যালোক এসে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু লাইট রিঅ্যাকশন ঘটবে না। তাহলে লাইট রিঅ্যাকশন কিন্তু সূর্যের আলোর উপস্থিতিতে ঘটবে। ওই যে সূর্যের আলো, ওই সূর্যের আলোটাকে হারভেস্ট করে আমরা কিছু পরিমাণ জিনিস উৎপন্ন করব, যেগুলো পরবর্তী ক্ষেত্রে ডার্ক ফেজে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে লাইট রিঅ্যাকশন যেরকম আলোর উপস্থিতিতে ঘটে, এখানে আলোর উপস্থিতিতে একান্ত প্রয়োজন, ঠিক সেরকম কিন্তু ডার্ক রিঅ্যাকশনে কিন্তু আলোর উপস্থিতি অতটা প্রয়োজন নয়। এমন নয় যেটা রাত্রিবেলায় ঘটে, তা কিন্তু নয়। এই রিঅ্যাকশনটাতে আলোর প্রয়োজন হয় না, তাই এটাকে আমরা বলি আলোক নিরপেক্ষ ঘটনা বা আলোক নিরপেক্ষ বিক্রিয়া। এখানে আলোর কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। ডার্ক রিঅ্যাকশন কিন্তু দিনেও ঘটতে পারে। কেন এটাকে ডার্ক রিঅ্যাকশন বলছি? কারণ এক্ষেত্রে আলোর কোনো প্রয়োজন হয় না, এটা আলোক নিরপেক্ষ একটা ঘটনা। ঠিক আছে, তাহলে লাইট রিঅ্যাকশনের মাধ্যমে কি হচ্ছে? লাইট রিঅ্যাকশনের মাধ্যমে উদ্ভিদ একটা অ্যাসিমিলেটরি পাওয়ার উৎপন্ন করে, একটা সংমিশ্রণ শক্তি উৎপন্ন করে। সেই সংমিশ্রণ শক্তিটা কি? এই সংমিশ্রণ শক্তিটা এক্ষেত্রে হচ্ছে এটিপি এবং NADPH+H+। এটা হচ্ছে লাইট রিঅ্যাকশন পদ্ধতিতে তৈরি হওয়া অ্যাসিমিলেটরি পাওয়ার, যে পাওয়ারটা পরবর্তী ক্ষেত্রে কোথায় চলে যাবে? পরবর্তী ক্ষেত্রে ডার্ক ফেজে একটা হেল্প করবে, সব থেকে বড় হেল্প করবে। কখন? CO2 কে ফিক্স করার জন্য বা CO2 এর রিডাকশন ঘটানোর জন্য, বিজারণ ঘটানোর জন্য, যে ক্ষেত্রে ওই বিজারণের মাধ্যমে বা ফিক্সেশনের মাধ্যমে তৈরি হবে গ্লুকোজ। ঠিক আছে, তাহলে যদি আমি ডার্ক ফেজ এবং লাইট ফেজটাকে ভাগ করি তাহলে কি দেখব? দেখব লাইট রিঅ্যাকশনের মাধ্যমে বা লাইট ফেজের মাধ্যমে উদ্ভিদ সূর্যালোককে কাজে লাগিয়ে উৎপন্ন করছে এটিপি এবং NADPH+H+, যেটা ডার্ক রিঅ্যাকশনে গিয়ে CO2 কে ফিক্স করতে বা CO2 এর রিডাকশন ঘটাতে সাহায্য করছে। কি উৎপন্ন করার জন্য? যেটা আমার মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশন এবং লাইট রিঅ্যাকশনের মূল নীতি। এই ঘটনাটাই কিন্তু ঘটে যে লাইট রিঅ্যাকশনের শেষে একটা অ্যাসিমিলেটরি পাওয়ার তৈরি হয়। কি সে অ্যাসিমিলেটরি পাওয়ার? সেটা হচ্ছে এটিপি এবং NADPH+H+, যেটা স্ট্রোমাতে গিয়ে ডার্ক রিঅ্যাকশনে হেল্প করছে। অর্থাৎ এই দুটো থাইলাকয়েড থেকে বেরিয়ে চলে যাচ্ছে কোথায়? ডার্ক রিঅ্যাকশনে, যেখানে গিয়ে যেটা কোথায় ঘটছে? সেটা স্ট্রোমাতে ঘটছে। তাহলে স্ট্রোমাতে গিয়ে তারা ডার্ক রিঅ্যাকশন ঘটাচ্ছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে CO2 ফিক্সেশন বা CO2 রিডাকশন। তাহলে এইটাকে কিন্তু, এই প্রসেসটাকে আমরা দুটো নাম দিতে পারি, একটা হচ্ছে CO2 ফিক্সেশন বা এটাকেই আমরা বলতে পারি CO2 রিডাকশন, তাই না? তাহলে এইটা হচ্ছে কিন্তু ডার্ক রিঅ্যাকশন, যেটা স্ট্রোমাতে ঘটছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে CO2 ফিক্সেশন বা CO2 রিডাকশন, যেটার একটা আলাদা নাম আছে, যেটাকে আমরা বলি কেলভিন সাইকেল। কোথাও কোথাও এটাকে কেলভিন বেনসন সাইকেলও বলা হয়। তাহলে এইটাই হচ্ছে সেই কেলভিন সাইকেল, যে সাইকেলের মাধ্যমে CO2 ফিক্স হয়ে বা CO2 রিডাকশন হয়ে বিজারণ ঘটে উৎপন্ন হবে গ্লুকোজ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে যে ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিসের মূল নীতি। ঠিক আছে, তো আমরা আরেকটু ডিটেইলে একটু দেখে নিই। দেখো কি হতে পারে যখন আমরা লাইট রিঅ্যাকশন করব। সেই লাইট রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখব ফটোলাইসিস বলে একটা ঘটনা আছে। ফটোলাইসিস বলে একটা ঘটনা আছে। যে ঘটনাটা কি? সেই ঘটনাটা কিছুই নয়, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণাকে গ্রহণ করবে এবং উত্তেজিত হবে।
উত্তেজিত হয়ে কি করবে, উত্তেজিত হয়ে জলকে দুটো পার্টে ডিভাইড করে দেবে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল মূলক, তাই না? এই যে হাইড্রোজেন আয়নটা তুমি দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেন আয়নটাই কিন্তু গোটা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ইলেকট্রনের কাজ করবে। যে ইলেকট্রনটা কে দান করলো, যে ইলেকট্রনটা দান করলো কিন্তু হচ্ছে এই জলটা। তাই জলকেই বলা হয় ফটোসিনথেসিসের ফার্স্ট ইলেকট্রন ডোনার। ঠিক আছে, এই যে ইলেকট্রনটা এখানে জল দান করলো, এই ইলেকট্রনটা ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, মাইন্ডেড, ফটো বায়োলজিতে যতবার ফটোফসফোরাইলেশন কথাটা আসবে তার মানে হচ্ছে এটিপি উৎপাদন, তার মানে হচ্ছে এটিপি উৎপাদন। কিভাবে উৎপাদিত হবে? এডিপি এবং যে ইনঅর্গানিক ফসফেট যেটা আছে, সেই ইনঅর্গানিক ফসফেট একত্রিত হয়ে পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে এটিপি। ঠিক আছে, এইটাই কিন্তু হচ্ছে ফসফোরাইলেশন কথাটার মানে। এই যে সংযুক্তিকরণ এডিপি এবং অজৈব যে ফসফেট, এদের সংযুক্তিকরণে কে সাহায্য করবে? সেটা হচ্ছে এনার্জি, তাই না? যদি কোনো এনার্জি ইনপুট থাকে তবেই কিন্তু এই যে সংযুক্তিটা, এই যে এটিপি উৎপাদন বা ফটোফসফোরাইলেশন, সেটা কিন্তু ঘটবে। এখানে এই এনার্জিটা কোত্থেকে আসছে? এখানে এই এনার্জিটা কিন্তু দান করবে এই ইলেকট্রনটা। আমরা যখন ইটিসি পড়বো, যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আমরা পড়বো, তখন দেখবো যে এই যে ইলেকট্রনটা, এই যে H+ আয়নটা, এটা কিভাবে ফটোফসফোরাইলেশন পদ্ধতির মাধ্যমে এটিপি তৈরি করছে, এটা আমরা পড়বো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তৈরি হয়ে গেল কি? এক্ষেত্রে তৈরি হয়ে গেল এটিপি। কোন পদ্ধতিতে? ফটোফসফোরাইলেশন পদ্ধতিতে। ফসফোরাইলেশন পদ্ধতির মানে, ফসফোরাইলেশন মানেই হচ্ছে এটিপি উৎপাদন। সেটা কখন ঘটছে? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ঘটছে, তার জন্য আমরা বলছি ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে আমরা এটিপি পেয়ে গেলাম। তার মানে আমরা যে অ্যাসিমিলেটরি যে পাওয়ারটা আমরা দেখেছিলাম, সেখানে দুটো ছিল, একটা ছিল এটিপি যেটা আমরা পেয়ে গেলাম, আর একটা হচ্ছে NADP H+, তাই না? তাহলে দেখো এখানে আমরা একটা কনসেপ্ট পেলাম, ফার্স্ট ইলেকট্রন ডোনার। এই ইলেকট্রনটা দান করলো কে? জল। এটা হচ্ছে সেই ইলেকট্রনটা H+টা। এই H+টা ইটিসির মাধ্যমে পরিবাহিত হতে হতে একটা সময় একদম শেষে, ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একদম শেষে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা গ্রহণ হবে একটা কম্পোনেন্টের মাধ্যমে, যার নাম হচ্ছে NADP। ঠিক আছে, NADP। এই NADP ইলেকট্রনটাকে গ্রহণ করে, কখন গ্রহণ করছে? ইটিসির একদম শেষে। সেই একদম শেষে গ্রহণ করে তৈরি করবে NADPH+H+, তাই না? তার মানে দেখো ফার্স্ট ইলেকট্রন ডোনার যেরকম হচ্ছে H2O, তাহলে ফার্স্ট ইলেকট্রন রিসেপ্টর কে? ফার্স্ট ইলেকট্রন রিসেপ্টর কিন্তু হচ্ছে NADP টা। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইলেকট্রন রিসেপ্টর কিন্তু হচ্ছে কে? NADP। কি তৈরি করলো? তৈরি করলো NADPH+H+। তাহলে ডার্ক ফেজে এটার কাজ যেরকম হচ্ছে ডার্ক ফেজের বিভিন্ন এনার্জি গুলোকে প্রোভাইড করা, ঠিক সেরকম NADPH এর কাজ হচ্ছে, কখন তৈরি হলো? লাইট ফেজে উৎপন্ন হলো বা লাইট রিঅ্যাকশনে উৎপন্ন হলো। তাহলে ডার্ক ফেজে এর কাজটা কি হবে? ডার্ক ফেজে এর কাজ হবে ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করা। বোঝা গেল? তার মানে ডার্ক ফেজে এই NADPH+H+টা ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করবে, আর এটিপিটা কাজ করবে বিভিন্ন রকম এনার্জি প্রোভাইড করার জন্য। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার লাইট রিঅ্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে লাইট রিঅ্যাকশন। তাহলে আমরা টোটাল ফটোসিনথেসিস প্রক্রিয়াটাকে একবার একটা খুব সুন্দর ছকের মাধ্যমে এঁকে দেখি কেমন হয়। কিরকম করে করতে পারি? আমরা এখানে একটা থাইলাকয়েড আঁকবো আর স্ট্রোমাটা আঁকবো, তাই না? দেখো, তার মানে টোটাল ফটোসিনথেসিস প্রক্রিয়াটাকে আমরা কি সুন্দর একটা ছকের মাধ্যমে আঁকতে পারি, একবার দেখে নাও। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা থাইলাকয়েড,
যে থাইলাকয়েডের গায়ে এখানে আমি কি দেখতে পাবো, এখানে আমি একটা ক্লোরোফিলকে দেখছি, এটা হচ্ছে একটা ক্লোরোফিল, এটা হচ্ছে থাইলাকয়েডের ভেতরেরটা লুমেনটা, এটা থাইলাকয়েডের লুমেনটা যেখানে ডার্ক তোমার লাইট রিঅ্যাকশনটা ঘটবে, আর এই বাইরের টুকু হচ্ছে স্ট্রোমা, তাই না? তাহলে এই পার্টিকুলার পোরশনটা হচ্ছে স্ট্রোমা। তাহলে এখানে কি ঘটবে, এখানে অবশ্যই ডার্ক রিঅ্যাকশনটা ঘটবে। ঠিক আছে, তাহলে এই ক্লোরোফিলটার উপরে এসে সূর্যালোকের ফোটন কণা এসে পড়লো, এটা হচ্ছে ফোটনটা, ফোটন পার্টিকেলটা কোথায় এসে পড়লো, ক্লোরোফিলের উপর এসে পড়লো। ক্লোরোফিল এক্সাইটেড হলো, এই জলকে ভেঙে দিচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা যাবতীয় যে লাইট রিঅ্যাকশনটা সেটা ঘটছে। তাহলে এখানে কি ঘটছে লুমেনের মধ্যে, এই লুমেনের মধ্যে এখানে লাইট রিঅ্যাকশনটা ঘটছে, তাই না? আবার বাইরে থেকে এখানে কি আসছে, বাইরে থেকে এখানে জলটা আসছে, যে জলটা আমি মূলের মাধ্যমে শোষণ করেছি, চলে এলো, নিয়ে তিনটে বাই প্রোডাক্ট উৎপন্ন হবে। আমি বলেছিলাম লাইট রিঅ্যাকশনের ক্ষেত্রে তিনটে বাই প্রোডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ার অর্থাৎ এটিপি এবং NADPH+H+ পেয়ে গেলাম। আর একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি মানে তোমার পরিবেশে চলে গেল, এটা এনভায়রনমেন্টে চলে গেল, এই O2টা পরিবেশে বেরিয়ে গেল, আর এই অ্যাসিমিলেটরি পাওয়ার দুটো অর্থাৎ এটিপি এবং NADPH+H+ চলে এলো কোথায়, স্ট্রোমাতে। স্ট্রোমাতে এসে এখানে এরা CO2 কে ফিক্স করবে, ফিক্স করলো কোন পদ্ধতিতে, এটা হচ্ছে কেলভিন সাইকেল, যেখানে এই যে CO2, এই CO2টার রিডাকশন হবে, CO2টার ফিক্সেশন হবে এবং তৈরি হবে কি, এবং তৈরি হবে গ্লুকোজ, তৈরি হলো গ্লুকোজ। প্লাস এখানে যখন এই NADPH+H+টা যখন ইলেকট্রন দান করবে তখন সে পুনরায় কিসে পরিণত হবে, তখন সে পুনরায় কিন্তু পরিণত হবে NADP তে, যেটা কোথায় ঢুকবে, যেটা আবার লাইট রিঅ্যাকশনে ঢুকবে। আর যখন এই এটিপিটা এনার্জি প্রোভাইড করবে, আমরা জানি এটিপি মানেই হচ্ছে ADP প্লাস PI বা অজৈব ফসফেট, তাই না? যখন এটিপিটা একটা ফসফেট দান করে দেবে তবেই তো এনার্জিটা আসবে, তাই না? এই যেই অজৈব ফসফেটটা যেই এটিপি থেকে আলাদা হয়ে যাবে তখনই সেই ওই যে বন্ডটা আছে ফসফেট ফসফেট যে বন্ডটা, ওই বন্ডটা ব্রেক করবে তবেই কিন্তু এনার্জিটা প্রোভাইড করতে পারবে। তাহলে যেই একবার সেই ফসফেট ফসফেট বন্ডটা ভেঙে যাবে তখন সেটা এডিপি থেকে পরিণত হয়ে যাবে ADP তে, এটিপি থেকে পরিণত হয়ে যাবে ADP তে। তাহলে এখানে যখনই এই এটিপিটা খরচা হয়ে যাবে তখনই এই এটিপিটা পরিণত হবে কিসে, তখনই এই এটিপিটা পরিণত হবে ADP তে, যেটা আবার ঘুরে কোথায় যাবে, লাইট রিঅ্যাকশন, তাই না? যেটা পরবর্তী ক্ষেত্রে এই কেলভিন সাইকেলের মাধ্যমে যে NADPটা তৈরি হলো সেই NADPটা আবার লাইট রিঅ্যাকশনে কাজে দেবে, সেটা পরবর্তী ক্ষেত্রে আবার NADPH+H+ তৈরি করবে। এটিপি থেকে যে ADPটা তৈরি হলো এই কেলভিন সাইকেলে সেটা আবার লাইট রিঅ্যাকশনে যাবে এবং সেটা আবার পরবর্তী ক্ষেত্রে এটিপি তৈরি করবে এবং এইভাবে সাইকেলটা চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল ফটোসিনথেসিস যেই ওভারভিউটা, আমি এখানে লাইট রিঅ্যাকশন এবং ডার্ক রিঅ্যাকশন দুটোকেই কিন্তু জাস্ট ওভারভিউ হিসেবে পড়ালাম। এরপরে যখন আমরা পড়াবো প্রত্যেকটা ফেজ, যখন আমরা ডিটেলে পড়বো তখন কিন্তু একদম ডিটেলে একদম নিখুঁতভাবে আমরা প্রত্যেকটা স্টেজ পড়বো। সেখানে রুবিস্কো আসবে, সেখানে ইটিসি প্রত্যেকটা যে ইলেকট্রন ক্যারিয়ার সে প্রত্যেকটা ইলেকট্রন ক্যারিয়ার সম্বন্ধে আমরা পড়বো, আমরা ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 সম্বন্ধে পড়বো। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা ডিটেলে পড়বো। এখন জাস্ট আমি ওভারভিউটা দিলাম যে কোনটা লাইট রিঅ্যাকশন এবং সেখানে কাজ কি হচ্ছে, আর একটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশন সেখানে কি কাজ হচ্ছে। ঠিক আছে, আমি একটু আগেই বলেছিলাম যে ডার্ক রিঅ্যাকশনে কোনো রকমের মানে লাইট এনার্জি দরকার পড়ে না। কেন পড়বে? কারণ লাইট রিঅ্যাকশন ওই লাইট এনার্জিটাকে গ্রহণ করে হারভেস্ট করে তৈরি করলো অ্যাসিমিলেটরি পাওয়ার, যেটা পরবর্তী ক্ষেত্রে ডার্ক ফেজে গিয়ে কাজ করবে।
তাহলে ডার্ক ফেজের যেই এনার্জিটা দরকার সেই এনার্জিটা তো অলরেডি সে পেয়েই যাচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ারের মাধ্যমে, যেটা লাইট রিয়াকশনে তৈরি হয়েছিল। তাহলে যদি ডার্ক রিয়াকশন সেই এনার্জিটা বা পাওয়ারটা পেয়েই যায়, তাহলে পরে তার আর লাইটের কোনো প্রয়োজন নয়। তার জন্য যেহেতু ওই অ্যাসিমিলেটরি পাওয়ারটা ডার্ক ফেজের যে প্রয়োজনীয় শক্তিটা সেটা যখন লাইট রিয়াকশন থেকেই পেয়ে যাচ্ছে, তাই সে আর লাইট অর্থাৎ সূর্যালোকের তার কোনো প্রয়োজন পড়ছে না। তার জন্য আমরা ডার্ক রিয়াকশন বলি, তার জন্য আমরা আলোক নিরপেক্ষ ঘটনা বা রিয়াকশন বলি। ঠিক আছে? আর লাইট রিয়াকশনটাকে আমরা কি বলি? লাইট রিয়াকশন তুমি যদি ভালো করে দেখো, টোটাল ঘটনাটাই কিন্তু নির্ভর করে আছে সূর্যালোকের উপরে। সে সূর্যালোকের লাইট ওই যে এনার্জিটাকে সেটাকে হারভেস্ট করে সে কিন্তু ওই পাওয়ারটা এটিপিটা এবং এনএডিপি H+H+ তৈরি করছে। তাই লাইট ফেজটাকে বলা হয় লাইট হারভেস্টিং রিয়াকশন বা লাইট হারভেস্টিং সিস্টেম। ঠিক আছে? যদি লাইট রিয়াকশন না হয় তাহলে এটিপি এবং এনএডিপি H+H+ তৈরি হবে না। আর যদি এটিপি আর এনএডিপি H+H+ যদি তৈরি না হয় তাহলে কোনোভাবেই কিন্তু ডার্ক রিয়াকশন হবে না। তাই লাইট রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা ছিল আমাদের আজকে টোটাল যে ফটোসিনথেসিস তার একটা ওভারভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, আর একটা চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেটা আমার সেকেন্ড চ্যানেল, যেখানে আমি মেনলি বিভিন্ন হিন্দি, বাংলা এই সমস্ত গানের আমরা ইনস্ট্রুমেন্টাল কভারগুলো বানিয়ে থাকি। তো এটা অবশ্যই আমার ওই চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করো, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ।